সবার নজরে এলো একজন বেশ বয়স্ক মানুষের পোর্ট্রেট। শিল্পী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর সেই বয়স্ক মানুষটির পোর্ট্রেট এঁকে পরিচয় হিসাবে নিচে লিখে রেখেছেন লালন ফকির, শিলাইদহ বোটের উপর, 5 মে 1889। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর যে বছর ছবিটি এঁকেছিলেন ঠিক তার পরের বছর 1890 সালের 17 অক্টোবর শুক্রবার ভোর 5টায় লালন ফকির শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর পোর্ট্রেটটি এঁকেছিলেন বলেই লালনের জীবদ্দশার একমাত্র ছবি হিসাবে সেই ছবিটি আমাদের সকলের কাছে আজও সম্পদ হয়ে আছে। তা লালন ফকিরের কোনো প্রামাণ্য জীবনী উপস্থাপন করা মূলত এক অসাধ্য কাজ। তার প্রধান কারণ হলো লালন তার নিজের সম্পর্কে কোথাও কিছুই বলে যাননি, এমনকি তার শিষ্যরাও তার সম্পর্কে কোথাও কিছুই বলেননি। যিনি জীবিতকালেই নিজেকে সকলের কাছ থেকে আড়ালে রাখতে চেয়েছেন, তাকে আবিষ্কার করা সত্যি এক অসাধ্য কাজ। লালনের জীবনী আপনাদেরকে ট্র্যাডিশনাল ওয়েতে, অর্থাৎ তার জন্ম থেকে তার মৃত্যু, এই রকম জীবন কাহিনী আমি বলতে চাইছি না, বরং আমি বলতে চাইছি তার মৃত্যু থেকে তার জন্ম পর্যন্ত এক অসাধারণ জীবন কাহিনী। বলা যেতে পারে শুরু থেকে নয়, শেষ থেকে শুরু। আপনাদের আগেই বলেছি 1890 সালের 17 অক্টোবর শুক্রবার ভোর 5টায় লালন ফকির মারা যান। তা কোথায় ঘটল এই ঘটনাটি? জায়গাটি ছিল বাংলাদেশের কুষ্টিয়া জেলার ছেউরিয়া গ্রাম, যেখানে লালন ফকির নিজের আখড়া তৈরি করেছিলেন। কত বয়স হয়েছিল তার? 116 বছর। তা কেমন করে জানা গেল এই সব তথ্য? হ্যাঁ, তার একটা নিশ্চিত প্রমাণ আছে। সে সময় কুষ্টিয়া থেকে একটি পাক্ষিক পত্রিকা বের হতো। পত্রিকাটির নাম ছিল হিতকরী। মালিক ও সম্পাদক ছিলেন লালনের অতি পরিচিত মীর মোশাররফ হোসেন। সেই পত্রিকায় 1890 সালের 31 অক্টোবরের সংখ্যায় লালনের মৃত্যু সংবাদ ছাপা হয়েছিল। তবে লালন 116 বছর পর্যন্ত বেঁচে ছিলেন কিনা তা নিয়ে কিন্তু বিস্তর বিতর্ক আছে। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের আঁকা সেই পোর্ট্রেট দেখে সকলেই একটি বিষয়ে অন্তত নিশ্চিত হয়েছেন যে 116 বছর না হলেও লালন ছিলেন অবশ্যই দীর্ঘজীবী। যাই হোক, আমরা যদি লালন ফকিরের মৃত্যু বছর থেকে, অর্থাৎ 1890 সাল থেকে 7 বছর পিছিয়ে যাই, আমরা দেখতে পাব 1883 সালে লালন কুষ্টিয়া শহরের প্রান্তে ছেউরিয়াতে শিষ্য সেবকদের নিয়ে নিজের আখড়া তৈরি করেছেন। তবে একটা প্রশ্ন উঠতেই পারে, 7 বছর আমরা পিছিয়ে গেলাম কেন? হ্যাঁ, 7 বছর এই কারণে যে লালন ফকিরের বিভিন্ন জীবনীকারদের লেখা জীবনী পড়ে আমি দেখেছি যে লালন ফকিরের জীবনের শেষ 7 বছরের বিবরণ প্রায় সব ক্ষেত্রে একই, অর্থাৎ শেষ 7 বছরে তথ্যের তেমন কোনো গণ্ডগোল নেই। এর মূল কারণ, যে সকল প্রত্যক্ষদর্শীরা লালন ফকিরের কথা লিখেছেন তারা সবাই তাকে শেষ 7 বছর কাছ থেকে দেখেছেন। এই 7 বছরে লালনের জীবনের মূল ঘটনাবলী কি ছিল তা একবার আমাদের জানতে ইচ্ছেই করে। লালন বড় একটা চালাঘর তৈরি করে শেষ কয়েক বছরের জন্য স্থায়ীভাবে ছেউরিয়াতে বসবাস করতে শুরু করেন। তার কোনো সন্তান ছিল না, কিন্তু পিয়ারা নামে একজন ধর্মকন্যা ছিল এক সাধন সঙ্গিনী, তার নাম ছিল বিশখা, আর ছিল প্রচুর শিষ্য সেবক। তাদের মধ্যে হিন্দু মুসলিম দুদলই ছিল। সবাইকেই লালন গান শোনাতেন, নীতি উপদেশ দিতেন, সৎ জীবনের আদর্শ বোঝাতেন সহজ সরল ভাষায়। কখনো কখনো বেরিয়ে পড়তেন দূর দূরের গ্রাম গ্রামান্তরে, শিষ্য সেবকদের বাড়ি বাড়ি যেতেন। হাতে থাকত একতারা, কোমরে বাঁধা ডুবকি, আর ছিল নিজের তৈরি শত শত গান। বাউল গানের অন্যতম স্রষ্টা কাঙাল হরিনাথ লালন ফকিরকে জানতেন এবং চিনতেন। গান শোনাতে লালন প্রায়ই কাঙাল হরিনাথের বাড়ি যেতেন বন্ধু মীর মোশাররফ হোসেনের বাড়ি। সেইভাবেই চলে যেতেন লাঠি ঠুকতে ঠুকতে শিলাইদহের
ঠাকুর জমিদার বাড়ির যে হাউসবোট, সেই হাউসবোটে সেই সময় পরিচিত হন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সাথে, যিনি 1889 সালের 5ই মে এঁকে নিয়েছিলেন লালনের প্রতিকৃতি। লালন ফকিরের সাথে লেখক জলধর সেন এবং অক্ষয় কুমার মৈত্রের সাথেও ঘনিষ্ঠ পরিচয় ছিল। তবে লালনের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্ভবত দেখা সাক্ষাৎ হয়নি, যদিও লালন ফকির সম্পর্কে বাংলার শিক্ষিত সমাজে প্রথম উৎসাহ জাগিয়ে তুলেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং। সে এক অন্য গল্প। যাই হোক, এই শেষ 7 বছর থেকে যদি আমরা পিছিয়ে যেতে থাকি, আমাদের অভিজ্ঞতা হবে আশ্চর্যজনক। কারণ লালনের জীবন কাহিনী এরপর সম্পূর্ণ অজানা এক রহস্যের অবগুণ্ঠনে ঢাকা। তাহলে চলুন এবার সেই রহস্যের অবগুণ্ঠন উন্মোচন করার চেষ্টা শুরু করা যাক। 1963 সাল। সে বছর লোকগীতি সংগ্রাহক মোহাম্মদ মনসুর উদ্দিনের প্রস্তাবে তদানীন্তন পাকিস্তান সরকারের আর্থিক সহায়তায় ছেউরিয়া গ্রামে লালনের আখড়ায় গড়ে ওঠে লালন লোকসাহিত্য কেন্দ্র। আর ঠিক এই সময় থেকেই হঠাৎ কারো কারো ভেতরে একটা প্রচারের ধুম পড়ে গেল যে লালন ছিলেন একজন মুসলিম সাধক। শুরু হলো তার জীবন কাহিনী নতুন করে লেখা। লালনের জীবন কাহিনী লিখতে এগিয়ে আসলেন আবু তালিব নামে একজন অধ্যাপক, যিনি তদানীন্তন পাকিস্তান আমলে 1968 সালে লালন পরিচিতি নামে একটি বই লিখে প্রমাণ করতে চাইলেন যে লালন জন্মসূত্রে ছিলেন একজন মুসলমান। তিনি তার বইতে লিখলেন 1772 সালে যশোর জেলার ঝিনাইদহ মহকুমার অধীন হরিশপুর গ্রামে লালনের জন্ম। তার দাদুর নাম গোলাম কাদের, বাবা দবিরুল্লাহ দেওয়ান, মা আমিনা খাতুন। ছোটবেলায় লালন মা বাবাকে হারান। বইতে আরও বলা হলো যে কোনো এক বৈশাখ মাসে লালন যখন পথে অসহায়ভাবে বসেছিলেন, তখন সিরাজ শাহ নামে এক দরবেশ, যার বাড়ি হরিশপুর এবং যার জীবিকা পালকি বহন করা, সেই সিরাজ শাহ লালনকে নিজের বাড়িতে আশ্রয় দেন। লালন পরে তার শিষ্যত্ব গ্রহণ করেন। লালনের যখন 26 বছর বয়স, তখন সিরাজ শাহ মারা যান। গুরুর মৃত্যুর পর লালন ফকিরের বেশে নবদ্বীপে যান। সেখানে পদ্মাবতী নামে একজন হিন্দু নারী তাকে আশ্রয় দেন। অধ্যাপক আবু তালিব তার বইতে আরও বললেন যে লালন যখন দক্ষিণ পূর্ব দেশে ঘুরতে যান, তখন তার বসন্ত রোগে নিদারুণভাবে তিনি আক্রান্ত হন। তার ভক্তবৃন্দ তাকে মৃত মনে করে কালীগঙ্গার জলে তার দেহ ভাসিয়ে দিয়ে বাড়ি ফিরে আসেন। এদিকে ভাসতে ভাসতে অচেতন হয়ে লালন উপস্থিত হলেন কালীগঙ্গার ধারে ছেউরিয়া গ্রামের তীরে। তার অচেতন দেহটি তুলে নিয়ে আসেন মলম শাহ নামে একজন কারিগর, যিনি পরবর্তী সময়ে লালনের কিছু অলৌকিক কাজকর্মে অভিভূত হয়ে লালনের শিষ্যত্ব গ্রহণ করেন। তিনি ছেউরিয়াতেই গুরু লালনের থাকার ঘরও তৈরি করে দিলেন। তখন লালনের বয়স 43 বছর। সেখানে বসবাস করতে করতেই লালনের প্রচুর ভক্ত শিষ্য জুটে যায়। অধ্যাপক আবু তালিব বইটিতে লালনের জীবন কাহিনী শেষ করেছেন এই তথ্য দিয়ে যে 1888 সালের 1 কার্তিক শুক্রবার দিনের শেষে লালনের জীবনাবসান ঘটে। এখন মজার বিষয় হলো, আবু তালিব এই জীবন কাহিনীর উৎস হিসাবে যে বইটির নাম উল্লেখ করেছেন, সেই বইটি প্রকাশিত হয়েছিল 1900 সালে। লেখক ছিলেন আব্দুল ওয়ালি, যিনি তার বইতে পরিষ্কার বলেছেন যে লালন ছিলেন একজন কায়স্থ হিন্দু। অর্থাৎ অধ্যাপক আবু তালিব উৎস বইটির অনেক অংশ উদ্দেশ্য প্রণোদিতভাবে বর্জন করেছিলেন। তা লালনকে নিয়ে ইসলামীকরণের এই উদ্দেশ্য প্রণোদিত প্রবণতা লক্ষ্য করে ছেউরিয়া গ্রামের লালন লোকসাহিত্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা লোকগীতি সংগ্রাহক মোহাম্মদ মনসুর উদ্দিন, লালন গবেষক AHM ইমাম উদ্দিন প্রমুখ বাংলাদেশের মুক্তমনা মুসলমান বুদ্ধিজীবীরা কিন্তু কড়া ভাষায় প্রতিবাদ করেছেন। তবে এই পর্বের শেষ কথা হিসাবে এটাই বলবো যে অধ্যাপক আবু তালিব মহাশয়ের লেখা লালনের এই জীবন কাহিনী বহু ক্ষেত্রে প্রকটভাবে
অসঙ্গতিপূর্ণ হলেও আজও প্রচুর মানুষ বিশ্বাস করেন যে তার লেখা এই জীবন কাহিনীই হল লালনের প্রকৃত জীবন কাহিনী। লালনের সর্বাধিক প্রচলিত জীবন কাহিনীকে প্রথম পূর্ণাঙ্গ একটি বই হিসাবে প্রকাশ করেন কুষ্টিয়ার ধর্মপাড়ার বাসিন্দা, লালনের জীবন ও গান সম্পর্কে একজন একনিষ্ঠ গবেষক বসন্ত কুমার পাল। বইটির নাম মহাত্মা লালন ফকির। বইটি প্রকাশিত হয় 1955 সালে। এই বইতে বসন্ত কুমার পাল বলেছেন, লালন অবিভক্ত নদিয়া জেলার কুষ্টিয়া মহকুমার অন্তর্গত কুমারখালীর কাছাকাছি গড়াই নদীর ধারে ভাড়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্ম কায়স্থ পরিবারে, পদবী কর কিংবা রায়। বাবার নাম মাধব এবং মায়ের নাম পদ্মাবতী। বাবা মার একমাত্র সন্তান লালন শৈশবে পিতৃহীন হন। লালন ছিলেন ধার্মিক স্বভাবের একজন মানুষ, অত্যন্ত সৎ এবং শান্ত। কম বয়সে বাবার মৃত্যু ঘটে বলে তিনি জড়িয়ে পড়েন সাংসারিক দায় দায়িত্বে এবং অল্প বয়সে তিনি বিবাহিত হন। লালন মা আর বউকে নিয়ে গ্রামের মধ্যেই দাসপাড়ায় আলাদা বাসস্থান তৈরি করে বাস করতে শুরু করেন। একবার দাসপাড়ার সঙ্গী সাথীদের নিয়ে লালন বহরমপুরে গঙ্গা স্নান করতে যান এবং বাড়ি ফেরার পথে মারাত্মক বসন্ত রোগে আক্রান্ত হন। আচ্ছন্ন ও অচৈতন্য লালনকে মৃত ভেবে তার সঙ্গী সাথীরা লালনের দেহটিকে নদীতে ভাসিয়ে দিয়ে চলে আসেন নিজেদের গ্রামে এবং লালনের মৃত্যু সংবাদ তারা গ্রাম জুড়ে রটিয়ে দেন। লালনের জীবন কাহিনী এবার অন্যদিকে ঘুরে যায়। নদীতে ভাসমান মুমূর্ষু জ্ঞানহীন লালনের দেহ দেখতে পান একজন স্নেহময়ী মুসলিম নারী, যিনি ঐকান্তিক সেবার মধ্যে দিয়ে লালনকে বাঁচিয়ে তোলেন। ভয়ঙ্কর বসন্তের দাগ লালনের মুখে চিরস্থায়ী হয়ে যায়। পরবর্তী সময়ে সুস্থ হয়ে লালন দাসপাড়ায় নিজের বাড়িতে ফিরে আসেন, কিন্তু সে সময়ে শাস্ত্র ও সমাজ ব্যবস্থা ছিল অত্যন্ত কঠোর ও কঠিন। লালনের যেহেতু আগেই শ্রাদ্ধ হয়েছিল এবং যেহেতু তিনি মুসলিম বাড়ির ভাত খেয়েছিলেন, তাই দাসপাড়ার কেউই, এমনকি নিজের মা বা বউ, কেউই তাকে গ্রহণ করলেন না। লালন কিছুতেই আর জাতে উঠতে পারলেন না। জীবন, সমাজ, পরিবার, ধর্ম সবকিছু সম্পর্কে লালনের বিশ্বাস টলে গেল। তিনি সিরাজ শাহ নামে একজন ফকিরের কাছে গিয়ে দীক্ষা নিলেন। এরপর তিনি অজস্র গান রচনা করে গাইতে শুরু করলেন, আর তার গানের টানে ধীরে ধীরে তৈরি হলো তার একনিষ্ঠ শিষ্য সেবকের দল। অবশেষে কুষ্টিয়া শহরের প্রান্তে 1883 সালে সিরাজ শাহের নির্দেশে তিনি নিজস্ব আখড়া গড়ে তুললেন। এরপর তিনি বছর 7 বেঁচে ছিলেন। সেই 7 বছরের কথা আমি আপনাদের আগেই বলেছি। বলা বাহুল্য, লালনের এই প্রচলিত জীবন কাহিনী সর্বজন গ্রাহ্য হলেও এই জীবন কাহিনীও ছিল কিন্তু খণ্ডিত এবং অসম্পূর্ণ। তবে লালনের প্রচলিত এই জীবন কাহিনী মূলত আধুনিক যুগের প্রায় সমস্ত গবেষক এবং লালন অনুরাগীদের কাছে সর্বতোভাবে গ্রহণযোগ্য হয়েছে। বিভিন্ন গবেষণা কার্যে এই কাহিনীর তথ্যই ব্যবহার করছেন। বলা বাহুল্য, বাংলাদেশের লালন একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা লোকগীতি সংগ্রাহক মোহাম্মদ মনসুর উদ্দিনও এই প্রচলিত জীবন কাহিনীকে সমর্থন করেছেন। শুরু করেছিলাম লালনের মৃত্যু দিয়ে, এবার আসবো লালনের জন্ম বৃত্তান্তে। ধরে নেওয়া হয় যে লালন 1774 সালে অথবা 1774 সালের আগে বা পরে কোনো এক সময় জন্মগ্রহণ করেছিলেন। তবে তার জন্মস্থান নিয়ে প্রবল বিতর্ক আছে। ইতিহাস ঘাটলে আপনি দেখতে পাবেন লালনের জন্মস্থান নিয়ে 4 রকমের মত আছে। যেমন 1900 সালে আব্দুল ওয়ালি লিখেছেন লালন যশোর জেলার ঝিনাইদহ মহকুমার হরিশপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। আবার দ্বিতীয় মত হচ্ছে 1955 সালে গবেষক বসন্ত কুমার পাল জানিয়েছেন লালন অবিভক্ত নদিয়া জেলার কুমারখালীর অন্তর্গত ভাড়ারা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন।
3, বাউল গানের অন্যতম স্রষ্টা কাঙাল হরিনাথ জানিয়েছেন লালন ফকির জন্মগ্রহণ করেছেন কুষ্টিয়ার অন্তর্গত ঘোড়াই গ্রামে। আবার গবেষক AKS নূরের মতে লালন ফকির জন্মগ্রহণ করেছিলেন যশোর জেলার ফুলবাড়ি গ্রামে। লালনের জন্মস্থান সম্পর্কে এই 4 রকম তথ্য থেকে কিন্তু আজও কোনো রকম চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি। তবে লালনের যে জীবন কাহিনী সর্বাধিক প্রচলিত, যে জীবন কাহিনী অধিকাংশ গবেষকদের কাছে স্বীকৃত, সেখানে বসন্ত কুমার পালের মতামতকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ লালন জন্মগ্রহণ করেছিলেন অবিভক্ত নদিয়া জেলার কুমারখালী মহাকুমার অন্তর্গত ভাড়ারা গ্রামে। তবে সবশেষে একটি কথাই আমি আপনাদের বলবো, লালনের প্রকৃত জীবন কাহিনী কিন্তু অবিকৃত অবস্থায় ছড়িয়ে রয়েছে তার গানের মধ্যে, যদিও সেই গানের ভাষা মর্ম উদ্ধার করা মোটেই কোনো সহজসাধ্য কাজ কখনোই নয়। তবুও লালনের গানের মাধ্যমে আমরা দেখতে পাই যে লালন হিন্দু না মুসলমান, এই প্রশ্নকে ছাপিয়ে সবচেয়ে বড় সত্য হয়েছে এটাই যে লালন ছিলেন একজন মানবতাবাদী মানুষ, যিনি হিন্দু বা মুসলমান কোনো ধর্মের অনুসারী অনুগামী কখনোই ছিলেন না। তিনি গান লিখেছেন, সবাই বলে লালন ফকির হিন্দু কি জবন, লালন বলে আমার আমি জানি না সন্ধান। অর্থাৎ তিনি যখন নিজেই নিজের সন্ধান পাননি, তখন তিনি হিন্দু কি মুসলমান এই প্রশ্ন তার কাছে অর্থহীন। আসলে তার গান মানে আমাদের চিন্তা চেতনার জগতে হিন্দু মুসলমানের এক অসাধারণ মিলন ক্ষেত্র। তাই একথা বললে বিন্দুমাত্র ভুল হবে না যে তিনি ছিলেন একজন অনন্য সাধারণ সমন্বয়বাদী মানুষ। সমন্বয়ের মাধ্যমেই তিনি নিজের এক নতুন দর্শনের, নতুন ধর্মের, নতুন ভাবনার কথা তিনি প্রকাশ করেছেন এবং তাকেই তিনি সারা জীবন অবলম্বন করেছেন। আর তাই তার মানবতাবাদী ধর্ম, তার মানবতাবাদী চিন্তন, বস্তুতপক্ষে লালন আমাদের জীবনে ধ্রুবতারার মতো সদাভাস্বর এক মহান নক্ষত্র, যার যথার্থ জীবনী ধারণ করার মতো যোগ্যতা আমাদের হয়তো আজও হয়ে ওঠেনি। আজ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সেফ থাকুন। নমস্কার।